ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আরএসপি। মনোজবাবু, নিতান্তই ফ্রন্টগতভাবে যোগাযোগ, রাজনীতিগতভাবে যোগাযোগ, মন্ত্রিসভাতেও আপনি তো কখনো যাননি আপনার রাজনৈতিক বিশ্বাস ইত্যাদির কারণে, কিন্তু আমার প্রশ্ন, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনি ফ্রন্ট মিটিংয়েও দেখেছেন, বারবার দেখেছেন, তার মুখ্যমন্ত্রীত্বের সময় দেখেছেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন নিয়ে আমি শুরু করেছিলাম, অনেকগুলো স্বপ্নের কথা বলেছি, একটা বড় স্বপ্নের ছবির কথা বলেছি। মানুষটি চলে গেলেন, কিন্তু স্বপ্নগুলো কি অপূর্ণ থাকবে বলে আপনার মনে হয়, না এই স্বপ্ন পূরণের কোনো পথ আছে? না, আমি প্রথমেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুসম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা আমি জ্ঞাপন করব, এবং তারপর যেটা বলবো যে বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ ডেফিনেটলি আ ভিশনারি। উনি দ্রষ্টা ছিলেন এবং উনি দেখতে চেয়েছিলেন, ভাবতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন, এবং পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ কিসে হবে সে পথটার ভুল না ঠিক আমি সেই মন্তব্যে যাচ্ছি না, তিনি ঐকান্তিকভাবে চেয়েছিলেন। এবং তার সঙ্গে আমার পরিচয় তারও অনেক আগে, উনি তখন মন্ত্রী নন। পশ্চিমবঙ্গের যুব আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছিল, সৌভাগ্য হয়েছিল বলতে গেলে পরে, ভাগ্যে বিশ্বাস না করে বলতে হয়। এবং তখন থেকে আমি মানুষটাকে গভীরভাবে চিনি, ওর ইমোশনস, ওর সাংঘাতিক ইমোশন, ওর বিশেষ করে সংস্কৃতি সম্পর্কে, নাটক, শুধু নাটক নয়, নাটক, কবিতা, সাহিত্য, রবীন্দ্রনাথ, এই সমস্ত মিলিয়ে একটা অসাধারণ উচ্চতার মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই এতে। আমরা অনেক সময় তার সতীর্থ হিসেবে শেখার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম। তিনি 2001 সালে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তারপরে উনি একটা বিশেষ জায়গাতে উনি চেয়েছিলেন যে মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক স্থাপন করি। আমার মনে আছে আমি যখন দিল্লিতে থাকি, উনি ফোন করে বললেন যে একবার এলেই তো আড্ডা মারা যায় খানিকটা। উনি আড্ডা মারতে খুব ভালোবাসতেন, একটু উচ্চ শ্রেণীর আড্ডা মারতে খুব ভালোবাসতেন। ওরা কি পছন্দ অপছন্দের ব্যাপারও ছিল, এটা ঠিক যে আবেগ সম্পন্ন, কিন্তু পছন্দ অপছন্দ ছিল। তিনি সবার সঙ্গে কথা বলতে চাইতেন না বা বলতে ভালোবাসতেন না। আমি একটা কথা বলে নিই এই ফাঁকে, যে 2006-07 সালে ডক্টর মনমোহন সিং যখন নাকি এখানে পশ্চিমবঙ্গে খুব সাংঘাতিক একটা ঘটনা ঘটছে, একটা উত্তাল আন্দোলনের সূত্রপাত হয়েছে, সেই সময় ফোন করে আমাকে বললেন যে তুমি একটু দিল্লিতে এসো। আমি কেন ডক্টর সাহেব, ওয়াই? বলে দেখো তুমি এসো, বলবো তুমি দিল্লি চলে এসো, কত তাড়াতাড়ি আসতে পারো। তা আমি যথারীতি একটু সময় নিয়ে গেলাম। যাওয়ার পরে সাউথ ব্লকে ওর অফিসে উনি ডাকলেন, ডেকে বললেন যে দেখো, হি ইজ দ্য অনলি জেন্টলম্যান চিফ মিনিস্টার ইন দ্য কান্ট্রি। সারা দেশের একমাত্র ভদ্রলোক মুখ্যমন্ত্রী, ওনার যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখার কর্তব্য তোমারও। আমি কথাটা নিশ্চয়ই মেনেছিলাম যে বুদ্ধবাবু একজন এক্সেপশনালি ভদ্র মানুষ, সংস্কৃতিবান মানুষ, ওর গলায় কখনো ঝোলাতে হয়নি আমি সততার প্রতীক, এটা কখনো করতে হয়নি। কিন্তু তিনি ভীষণ ইমোশনে চলতেন, আবেগে চলতেন, এবং আবেগে চলতে গিয়ে অনেক সময় নিজেই নিজের উপরে কিছু চাপ বাড়িয়ে নিতেন, এটা ঘটনা। বেশ, আমাকে ডক্টর মনমোহন সিং একটা খুব মজার গল্প বলেছিলেন, মজার ঘটনা বলেছিলেন, অভিজ্ঞতা। আমি মনোজবাবু আবারও আপনার কাছে আসার চেষ্টা করছি, তার আগে একবার, যেহেতু সময় সংক্ষেপ, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ সর্বশেষ প্রজন্ম যারা বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখেছে। 11 সালে যখন আপনি নির্বাচনে লড়ছেন শতরূপ, জীবনের প্রথমবার, তখন আপনার যা বয়স আজকে ওই বয়সী ছেলেমেয়েরা বুদ্ধবাবুর শেষ যাত্রার ছবি তুলছিল। এই স্বপ্নটা নিয়ে কথা হচ্ছে শতরূপ। আমি একটা কথা বলছি অনির্বাণ, যেহেতু তুমি নির্বাচনের কথা বলছো, 11 সালে আমি যখন কসবায় প্রার্থী, কসবার ঠিক লাগোয়া কেন্দ্র যাদবপুর, ওখানে বুদ্ধদা প্রার্থী, তো আমাদের বহু মিটিং মিছিল ইত্যাদি তো একসাথেই হতো, যৌথ প্রচার। তো আমার বুদ্ধদার সাথে তো দেবেশদারা যতটা মেশার সুযোগ পেয়েছে আমরা ততটা পাইনি, কিংবা মনোজদা আছেন এখানে, সুভাষ দা দূর থেকে ছিলেন, সুভাষ নস্কর, ওনাদের মতো সুযোগ তো আমরা পাইনি। কিন্তু তবু আমার সঙ্গে যতটুকু যা যোগাযোগ ওই সময় থেকেই শুরু হয়েছিল। আমি তোমাকে 2016-র একটা কথা বলছি। 2016-এ বুদ্ধদা আর ভোটে প্রার্থী নন, এবং মানে ততদিন ওনার শরীরের যা অবস্থা তাতে সবাই জানে যে উনি আর সংসদীয় রাজনীতিতে উনি আর থাকবেন না, ওনার থাকার কথাও না। তো
তো সেই সময়কার কথা বলছি, তুমি যেহেতু ওই জেনারেশনের ছেলে মেয়েদের কথা বলছো, ঢাকুরিয়া থেকে আমাদের একটা শুরু হয়েছে ওই একটা র্যালি বা রোড শো যাই বলো, জিপের বুদ্ধদা আছে, আমি আছি, সুজনদা ছিল, তো সেটা গড়িয়া পর্যন্ত যাবে, কাতারে কাতারে ভিড় গোটা রাস্তায়, মানে মানুষের শেষ দেখা যাচ্ছে না। এবং এই গোটা রাস্তাটায় 16, 17, 18, 19 বছর বয়সী ছেলেমেয়েরা কেউ দূর থেকে চিৎকার করে, কেউ কাছে এসে হাত ধরার চেষ্টা করছে, এবং সবার মুখে একটাই কথা বুদ্ধদাকে, যে স্যার আপনাকে আবার বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই। তো আমি বলছি যে তারাও কিন্তু জানে যে বুদ্ধদার মুখ্যমন্ত্রী হবেন না বাংলার, সিপিএম জিতলেও আর বুদ্ধদা মুখ্যমন্ত্রী হবেন না, বামফ্রন্ট ক্ষমতায় আসলেও আর বুদ্ধদা মুখ্যমন্ত্রী হবেন না, অন্য যেই হন না কেন। দলীয় আবেদন নয়, দলীয় আবেদন নয়, কিন্তু এটা এই যে একটা স্বপ্ন, একটা আবেগ, এই বুদ্ধদা কিন্তু এই আবেগটা শেষ দিন পর্যন্ত মানে নিয়ে গেছেন। বুদ্ধদা সম্পর্কে আমি একটা তোমার কথা বলি অনির্বাণ, ওনার সম্পর্কে যদি কোনো একটা বিশেষণ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে দলমত নির্বিশেষে, তা হচ্ছে সৎ। এবার ঘটনা হচ্ছে বুদ্ধদারা সেই জেনারেশনের, বা সেই জেনারেশনের থেকেও বড় কথা সেই বিলিফ সিস্টেমের প্রতিনিধি, যাদের কাছে কিন্তু সৎ হওয়াটা কোনো গায়ের অলংকার নয়, ওটা গায়ের চামড়া, বিজ্ঞাপন দেওয়ার মতো। আমি এই অর্থে বলছি যে একজন মানুষ সৎ হবেন এটাই তো স্বাভাবিক, একটা লোক চুরি করবেই বা কেন হঠাৎ করে। সুতরাং আমি সৎ হয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিয়েছি, দেখ তোদের ওপর কত বড় দয়া করেছি, আমি সৎ, এইটা বুদ্ধ দ্বারা বিশ্বাস করতেন না। আমি তোমাকে দেখো অনেক কথা এখন বলা যায়, আমি সেসবের মধ্যে যাচ্ছি না, হ্যাঁ নেই। একটা কথা জিজ্ঞাসা করবো এই প্রসঙ্গে, যেহেতু সময় সংক্ষেপ, গান স্যালুটের কথা আসছে, রাষ্ট্রীয় সম্মানে বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস করতেন না, তার পদ্মভূষণ না নেওয়া নিয়ে এই স্টুডিওতে তোমার আমার সঙ্গে অনেক বিতর্ক হয়েছে, সেটা অন্য দিনের কথা। গান স্যালুট কি নেবেন তিনি, বা পার্টি কি এটা অনুমোদন করবে? সেটা এখন সরকার থেকে অফার করেছেন, এবার দল পরিবার কি সিদ্ধান্ত নেবে তা ওরা জানাবে আলোচনা করে। তবে দেখো আজকের দিনে এই কথাগুলো বলতে চাই না, কিন্তু যেহেতু প্রসঙ্গটা উঠলো তাই আমি বলছি অনির্বাণ, দেখো ল্যান্ডমাইন থেকে শুরু করে গান স্যালুটে যদি শেষ হয়, তাহলে বলো কে জিতলো কে হারলো? আমার সময় একেবারে শেষ, ঠিক শেষ কথাটা শতরূপ যা দিয়ে শেষ করলেন, আমার মনে হয় এর মধ্যে উত্তরটা রয়েছে, ল্যান্ডমাইন জেতে না। আর যারা রাষ্ট্র ক্ষমতা বলবো না, রাষ্ট্রের আসল ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসেন, তারা নিশ্চিতভাবে রাষ্ট্রীয় গান স্যালুট বা এই সম্মানের জন্য আকাঙ্ক্ষী হয়ে রাজনীতি করেন না, জিতে যান। আসলে আমার সময় একদম শেষ, সঙ্গে নিশ্চয়ই কালকেও আবার চেষ্টা করব ইনক্লুড করার। জিতে যান আসলে এই স্বপ্নের ফেরিওয়ালারা, যাদের স্বপ্ন তাদের শরীরের সঙ্গে কোথাও যায় না, না তাকে কবর দেওয়া যায়, না তাকে পোড়ানো যায়। এই স্বপ্নের শেষকৃত্য ততদিন হবে না যতদিন যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের শেষকৃত্য করা যায়নি দেশটাকে স্বাধীন করার আগে পর্যন্ত। পশ্চিমবঙ্গের মানুষ, যুবক যুবতী, তরুণ তরুণীরা স্বনির্ভর হবেন, নিজের রাজ্যে মা বাবার কাছে থেকে ঘরের খেয়ে এখানেই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পেশায় থাকবেন, রাজ্য এবং দেশের ভালো করবেন, উন্নতি করবেন। এই স্বপ্নটা সফল হতেই হবে। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক তার জন্যই বেঁচে থাকবেন, তার স্বপ্নও বেঁচে থাকবে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।